অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল রোববার আবেদন ফর্ম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। নির্বাচনের পুরো নকশা পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে। আমার মনে হয় ওরা চুরি করছে, টাকা দিচ্ছে, অত্যাচার করছে, অবিচার করছে, জুলুম করছে, এই দেশকে বিক্রি করার চক্রান্ত করছে। আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে, গোলামি চুক্তি। জানিয়ে দিব নির্বাচন নিয়ে পাওয়া চাঞ্চল্যকর তথ্য। এবার ডক্টর ইউনূস নতুন করে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করেছেন সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। তিনি বিএনপির মুখ একেবারে বন্ধ করে দিয়েছেন। দর্শক, জানাবো সে বিষয়ে বিস্তারিত। এদিকে মুফতি ফয়জুল করিম নতুন করে নির্বাচন নিয়ে যা বলেছেন সেটা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন। থাকছে সে বিষয়ে বিস্তারিত। আরো থাকছে এবার এনসিপি যে দাবি করেছে ডক্টর ইউনূসের কাছে সেটা না দিয়ে এবার ডক্টর ইউনূস যে বিপদে পড়লেন, জানিয়ে দিব বিস্তারিত। আরো থাকছে আজকে দিনের সবশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। বিস্তারিত দেখে আসবো। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশেষে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামীকাল রোববার আবেদন ফর্ম জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সদস্য সচিব আক্তার হোসেন জানান, ইসির শর্ত পূরণের জন্যই আবেদনে দেরি হয়েছে। নির্বাচনের জন্য ৬ ধরনের দলীয় প্রতীকের প্রস্তাবনাও আছে দলটির, তবে শেষ পর্যন্ত কোন প্রতীক চান এখনই জানাতে চান না নেতারা। লামিয়া তিথির রিপোর্ট। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ২৮ মে। এর ৪ মাস পেরিয়েছে, কিন্তু এখনও দলটির নিবন্ধনের জন্য আবেদন করেনি নির্বাচন কমিশনে। এ অবস্থায় ঐক্যমত কমিশন সহ সরকারের সাথে বৈঠকে দলটির প্রতিনিধিত্ব নিয়েও প্রশ্ন তোলে কিছু দল। নতুন দলটির সদস্য সচিব জানাচ্ছেন, নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণে সময় লাগে। জেলা উপজেলা কমিটি গঠনের প্রয়োজন হয়। এসব প্রক্রিয়া শেষ করে নিবন্ধনের জন্য আবেদন করতে যাচ্ছে এনসিপি। জেলা কমিটি, উপজেলা কমিটি, অফিস, কার্যকর অফিস এবং সদস্য ফর্মের যে বাধ্যবাধকতার জায়গাগুলো রয়েছে এনসিপি ইতিমধ্যে সেগুলো পূরণ করেছে। তো আমরা আশাবাদী যে যতটুকু শর্ত পূরণ করতে বলা হয়েছে তা আমরা পূরণ করেই নিবন্ধন কমিশনে আবেদন করছি। সামগ্রিকভাবে এখন সর্বশেষ মুহূর্তের আর কি যাচাই বাছাই চলছে। আশা করি সকল শর্ত পূরণ করে আমরা আবেদন করতে পারবো। নিবন্ধিত হলে নির্বাচনী প্রতীক পাবে এনসিপি। এই ক্ষেত্রে প্রশ্ন ছিল তাদের পছন্দের প্রতীক নিয়েও। প্রতীকের বিষয়ে ৫-৬টা প্রতীকের বিষয়ে আমরা একটা চিন্তা করেছি, কিন্তু আমরা আবেদন সাবমিট করার পরই এটা গণমাধ্যমে প্রকাশ করতে চাই। কলম, বই, তারপরে মুষ্টিবদ্ধ হাত, এরপরে হচ্ছে লাঠি, এ ধরনের বিভিন্ন প্রতীক, শাপলা বা এই ধরনের নানা ধরনের প্রতীক তারা জনগণের থেকে পক্ষ থেকে আসছিল। আমাদের যে রেজিস্ট্রেশন কমিটি আছে তারাও আলাপ আলোচনা করতেছে, কথা বলতেছে। এটা হয়তো শেষ মুহূর্তে চূড়ান্ত হবে। নিবন্ধন সম্পন্ন করতে যে কোনো রাজনৈতিক দলের ঠিকানার প্রয়োজন হয়, সেটা পূরণ করে আগামী ১ বছরের জন্য রূপায়ণ টাওয়ারই হবে জাতীয় নাগরিক পার্টির ঠিকানা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং রূপায়ণ টাওয়ারের মালিক পক্ষ তাদের মধ্যকার ১ বছরের জন্য এই কার্যালয়টি রূপায়ণ টাওয়ারের এই বিল্ডিং আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। রূপায়ণ টাওয়ারেরই একটি ফ্লোর আমরা চুক্তিপত্র করেছি নিবন্ধনের জন্য, ১ বছরের জন্য চুক্তিপত্র। এনসিপির ষষ্ঠ সাধারণ সভায় খসড়া গঠনতন্ত্রের এই দেশকে বিক্রি করার চক্রান্ত করছে। আজকে ভারতের সাথে যে চুক্তি করেছে, গোলামি চুক্তি। বাংলাদেশের মানুষ স্বাধীন, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, গোলামি করতে পারে না। ভারতের সামনে কোনোদিন বাংলাদেশের মানুষ মাথা নত করবে না, গোলামি চুক্তি করবে না। আমরা জীবন দেব, রক্ত দেব, মরে যাব, গোলামি করবো না ইনশাআল্লাহ। আজকেও যারা ভারতকে সাথী নিয়ে ক্ষমতায় যেতে চান, শুনে রাখুন স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবেন, ভারতের সাথে হাত হাত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশকে উদ্ধার করে ভারতে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কোন ভারতের দালাল এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না, সহ্য করবো না। বাংলাদেশ এত সুন্দর একটা দেশ, এত সুন্দর কান্ট্রি,
আজকে কুড়িগ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন, আমি মনে করি স্বর্ণ রূপা তৈলের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি। আমরা বহু দেশ দেখেছি, বহু দল দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা দেখেছি শেখ সাহেবকে, আমরা দেখেছি জিয়াউর রহমানকে, আমরা দেখেছি স্যার সাহেবকে, আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গজবকে, হাজারো নেতা এবং নেত্রী শাসন দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। বহু দেশ দেখেছি, দল দেখেছি, নেতা দেখেছি, এরপরে দেখলাম বৈষম্য চলছে। আবার 2024 জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, রাস্তায় নেমেছিলাম জানের মায়া ত্যাগ করে। বাংলাদেশে বৈষম্য থাকবে না, থাকবে না জুলুম, থাকবে না অত্যাচার, থাকবে না অবিচার, প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব। কোন মানুষ ক্ষুধার্তহীন থাকবে না, খোলা আকাশের নিচে বাংলাদেশের কোন মানুষ ঘুমাবে না, চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দিব। কিন্তু আমরা কি দেখলাম? 5 আগস্টের পর আবার জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি। এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই, ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। আন্দোলন শেষ হয় নাই, আন্দোলন সমাপ্ত হয় নাই, নহে সমাপ্ত কর্মবোধের অবকাশ কোথায় বিশ্রামের। আন্দোলনের সূচনা হয়েছে, শেষ হয় নাই। এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দখলদারীদের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন। এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন হবে ইনশাআল্লাহ। আসুন, যেরকম ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়াতে, ভাগাতে বাধ্য করেছিলাম, আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি আবারও রাস্তায় নামি, তাহলে চাঁদাবাজদেরকে বাংলাদেশে উৎখাত করতে ইনশাআল্লাহ সক্ষম হবে, কোনো সন্দেহ নাই। ঐক্যতা হবে, এক থাকতে হবে, এক মেজাজ থাকতে হবে। বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা জানেন জীবনভর আপনাদের মাথায় কাঁঠাল রেখে ওই সমস্ত জালেম, গুন্ডা এবং বদমাশরা কি পরিমাণে টাকা পাচার করেছে আপনাদের ধারণাই নেই। মাত্র 16 বছরে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। এক বছরে বাজেট 7 লক্ষ কোটি, আর পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা। আসসালামু আলাইকুম। আমি ভিডিওটির শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ধন্যবাদ দিতে চাই। নির্বাচনের পুরা নকশা, পুরা মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছি। আর আমার মনে হয় এই এক ঘোষণায় 18 বা 20 কোটি বাঙালি যারা আছে, এদের মধ্যে ধরেন 1% বা 2% বাদ দিয়া বাকি সবাই খুশি। শুধুমাত্র এমপি প্রার্থী যারা, তারা ছাড়া কর্মীরাও খুশি হবে, কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে। একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে 53 বছর বা 54 বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার, অলিতে গলিতে পোস্টার, চিপা চাপায় পোস্টার, চা দোকানে পোস্টার, গাড়ির মধ্যে পোস্টার, ডিজিটাল পোস্টার। এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে? প্রথমত, যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে। যেমন একজন লোক এমপি ইলেকশন করবেন, ওনার অনেক কর্মী সমর্থক আছে, ব্যবসায়ীরা আছে, বিভিন্ন লেভেলের মানুষ আছে। এই যে পোস্টার ছাপানোর খরচ, লাগানোর খরচ, এই খরচটা নিজ দলের বা কাছের নেতাকর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করো বাইরে 10,000 পোস্টার ছাপাই দিও, তুমি এক কাজ করো 5,000 পোস্টার ছাপাই দিও। আপনার নতুন রং করা বাড়ির ওয়াল, তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি, স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি, মসজিদের বাউন্ডারি, যেখানে খুশি, চা দোকান, খাম্পা, এমন কোনো জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই। আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার ছিঁড়া আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয়, এই নিয়ে মারামারি হয়, কোপাকুপি হয়। এই যে একটা হুলস্থুল পরিস্থিতি, বাজারঘাট, রাস্তাঘাট, আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার।
এবারের নির্বাচনে, আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউনূস সরকার। দর্শক, নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা, এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান করা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়া তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন, কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান, অথবা মিডিয়াতেও যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কিনা আমি জানি না, এই জায়গাটা আসছে কিনা, তবে ফিজিক্যালি বা আমরা যেই দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে। এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং করণীয় নানা বিষয়েও পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। গতকালকে প্রায় দীর্ঘ 4.5 ঘন্টার এক বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা আছে। এখন আমার মনে হয় যে এখানে আরো কিছু আছে, যেমন সার্কিট হাউস, ডাক বাংলা, রেস্ট হাউস, এইটার উপরেও বিধিনিষেধ আসছে। ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না। মানে আগে হয়তো কি, যিনি এমপি প্রার্থী তিনি গেলে এই যে সার্কিট হাউস, ডাক বাংলা যেই থাকে সরকারি ভবনগুলো, এগুলাকে ব্যবহার করত। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ইতিবাচক সংস্কার। এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি। শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা নাখুশ হবেন যে নির্বাচন আসছে, মাঠে পোস্টার নাই, হয়তো মাইকিংটা থাকবে, ওইটার ব্যাপারেও কি রুলস রেগুলেশন আছে আমরা জানি না, হয়তো আরো আসবে। বাট এই সংস্কারটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত। ভালো থাকুন। ছিলেন বিস্তারিত এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।